আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী যখন কোনো ঝড় আসে, সেই ঝড়ের পূর্বে কিছু পূর্বাভাস আমরা দেখতে পাই, কিছু বিষয় আমরা দেখতে পাই, যেমন প্রকৃতি একদম অন্ধকারাচ্ছন্ন হয়, পরিবেশ গুমোট হয়ে যায়, কেমন একটা সনসনে সনসনে ভাব সৃষ্টি হয় না? বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে ঠিক একই রকম পরিবেশ দেখতে পাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে একটা ঝড় খুব দ্রুত আসবে, সেই ঝড়ের যাবতীয় পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। জানি অনেকেই দেখতে পাচ্ছেন, অনেকেই দেখতে পেয়েও না দেখার ভান ধরছেন, বাট এটা সত্য। বাংলাদেশের রাজনীতিতে খুব শীঘ্রই এমন একটা ঝড় আসবে, এমন একটা সাইক্লোন আসবে, এমন একটা জলোচ্ছ্বাস আসবে, যেটায় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, রাজাকার, দেশদ্রোহী, চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী সবাই একযুগে ভেসে যাবে। বিশ্বাস হচ্ছে না? বাংলাদেশ আওয়ামী লীগ কেন ফিরবে জানেন? জানেন না? বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক এ কারণে ফিরবে, 5 আগস্টের সেই জঙ্গি উত্থানের মধ্য দিয়ে গণভবন দখল করার পর একজন 70 ঊর্ধ্ব বয়স্ক নারীর অন্তর্বাস নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিল বাংলাদেশের তথাকথিত এই প্রজন্ম, জেনজি। বাংলাদেশের অসভ্য ইতর বদমাইশ কিছু মানুষ যারা রাষ্ট্রের সম্পদ চুরি করেছিল, গণভবন লুট করেছিল। 5 আগস্টের সেই জঙ্গি উত্থানের দিন গণভবন উন্মুক্ত করে দেওয়ায় অনেকটা ভালো হয়েছে, কারণ বাংলাদেশের এই তথাকথিত বদমাইশদের, এই জিহাদি জঙ্গিদের প্রকৃত চরিত্র পৃথিবীর মানুষ দেখেছে, এবং সারা বাংলাদেশ সহ পৃথিবীর সবাই দেখেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কতটা স্বাভাবিক জীবনযাপন করতেন। এটা জানার প্রয়োজন ছিল। 5 আগস্টের সেই জঙ্গি উত্থানের পর বাংলাদেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের যোগাযোগ, বাংলাদেশের চিকিৎসা খাত, বাংলাদেশের প্রত্যেকটা খাত, বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানকে ভেঙে ফেলা হয়েছে পরিকল্পিতভাবে। 2024 সালের 5 আগস্টের পরবর্তী পুরো বাংলাদেশের এই বিভৎস পরিস্থিতি দেখে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা বাংলাদেশে বাস করেন, বাংলাদেশপন্থী মানুষ যারা বাংলাদেশে বাস করেন, যারা বিন্দুমাত্র স্বাধীনতাকে ধারণ করেন, লালন করেন, সেই মানুষগুলার উপলব্ধি হয়েছে যে তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কি হারিয়ে ফেলেছে। আমি আজ থেকে ঠিক 11 মাস পূর্বে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে। আমি লিখেছিলাম বাংলাদেশের মানুষ একটা সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মিস করবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তারা মনে প্রাণে চাইবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। ঠিক সেই দিন হয়তোবা দেখতে পাচ্ছি। গতকাল ভারতীয় গণমাধ্যমে বঙ্গবন্ধু কন্যা একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি অনেকগুলা বিষয় বলেছেন। একটা বিষয় আমি শেয়ার করি। অবসরের ভাবনা প্রত্যাখ্যান শেখ হাসিনার। আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে মানুষের দুঃসময়ে তাদের পাশে থাকার শিক্ষা দিয়েছেন। 1981-তে আমি যখন সব হারিয়ে দেশে ফিরেছিলাম, তখন আওয়ামী লীগের কর্মীরাই ছিলেন আমার পরিবার। আজ সেই নেতা কর্মীরা নির্যাতিত, আমি কিভাবে তাদের ছেড়ে বিশ্রামে যাই? গণমাধ্যমগুলাতে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলাতে তারেক রহমানের চামচারা, ইউনূসের চামচারা, জামাতের চামচারা, যারা রিফর্ম আওয়ামী লীগ করার পরিকল্পনা করেছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের ট্যাগ ব্যবহার করে এখনো যারা দলীয় পদ পদবিতে আঁকড়ে আছেন, যারা মূলত গুপ্তচরের ভূমিকায় আছেন, তারাও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন কিভাবে আওয়ামী লীগ থেকে শেখ হাসিনাকে মাইনাস করা যায়, কিভাবে রিফর্ম আওয়ামী লীগ গঠন করে তারেক রহমানের বিরোধী দল হওয়া যায়। এই ধরনের চিন্তা যারা করেছেন তারা আপাতত এক চামচ লবণ খেয়ে মুখে লেবু ঘষে শুয়ে পড়েন, কারণ আপনাদের সেই চাওয়া পাওয়াকে বঙ্গবন্ধু কন্যা একদম ধূলিসাৎ করে দিয়েছে। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যতটুকু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রয়োজন, তার থেকেও বেশি প্রয়োজন বাংলাদেশটাকে নতুনভাবে গঠন করার জন্য। বাংলাদেশটাকে নতুনভাবে গড়তে হলে বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের চিকিৎসা, বাংলাদেশের অর্থনীতি, এই 3টা সেক্টর অনেক গুরুত্বপূর্ণ, তাই না? এই 3টা সেক্টরকে আবারও আগের মতো করে পুনর্গঠন করতে হলে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রয়োজন। এই মুহূর্তে বাঙালিকে রক্ষা করতে, বাংলাদেশের মানুষকে রক্ষা করতে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে বঙ্গবন্ধু কন্যার বিকল্প কেউ নাই। বিরোধী মত, বিরোধী দল যারা আছে, আওয়ামী লীগের বিরোধী, তারাও মনে প্রাণে বিশ্বাস করে বাংলাদেশকে রক্ষা করতে গেলে শেখ হাসিনার বিকল্প এই মুহূর্তে কেউ নেই। মানেন আপনারা? মানলে অনেকেই স্বীকার করবেন না, কারণ ওই যে আপনাদের ইগো প্রবলেম। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাসঙ্গিক ছিল, আছে, থাকবে।
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কি হবে না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কিভাবে প্রত্যাহার করা হবে, কখন প্রত্যাহার করা হবে, এইটা নিয়ে তারেক রহমানের চামচা জায়েদুর রহমান তোকে ভাবতে হবে না। তুই কে, তোকে ভাবতে হবে? সরকার চাইছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকুক, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জায়েদুর রহমান। সরকার চাইলেই কি, সরকার না চাইলেই কি? তোদের ভিত কি? তোরা কি নির্বাচিত সরকার? বাংলাদেশের 50% মানুষের সমর্থন না নিয়ে ক্ষমতায় বসেছিস, লম্বা লম্বা লেকচার মারিস। আওয়ামী লীগ কি কখনো বিএনপিকে নিষিদ্ধ করেছিল? করে নাই। আবার বলছিস স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ ভোটে অংশ নিতে চাইলে অবশ্যই দলীয় ট্যাগ ব্যবহার করা যাবে না, ব্যক্তি হিসেবে অংশ নিতে হবে। জায়েদুর রহমান, হু আর ইউ? আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা অংশ নেবে এবং আওয়ামী লীগের নামে অংশ নেবে। পারলে ঠেকাস, পারলে ঠেকাস। কোনো হুমকি না, বাস্তবতা। বাংলাদেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে তাদের স্বার্থে। শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে না। বাংলাদেশের মানুষকে রক্ষা করতে, বাংলাদেশের মানুষকে নতুনভাবে বাঁচতে শেখানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে। তোর মতো কষা জায়েদ, তোর আব্বা হুজুর তারেক রহমান আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারবি? তোকে তুমি বলাটাও বিবেকে বাধে, আপনি বলা তো অনেক পরের কথা। তোর কোনো ক্যারেক্টার আছে? তোর কোনো চরিত্র আছে? তুই মানুষের পর্যায়ে পড়িস? মানুষের বডি শেমিং করা ঠিক না। তুই নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলিস তো, ভাবিস তো তুই কে, তোর যোগ্যতা কতখানি। এতদিন নীতি বাক্য বলেছিস, এতদিন নীতি কথা বলেছিস, কিন্তু ক্ষমতায় বসার পর তোর সেই নীতি বাক্য পশ্চাৎ দেশ দিয়ে বের হয়ে গেছে। বলতি না বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক দলের রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা, রাজনৈতিক দলের নির্বাচন অংশ নেওয়ার স্বাধীনতা। এখন কোথায় তোর সেই স্বাধীনতা? এখন কোন লজ্জায় বলিস আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, অর্থাৎ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই থাকবে? সরকার এটাই চাইছে। তোর সরকার চাইলেই কি রাখতে পারবে? বাংলাদেশ আওয়ামী লীগ কি জলে ভাসা পদ্ম? প্রশ্ন করছি তোকে। বাংলাদেশ আওয়ামী লীগ জলে ভাসা পদ্ম, শৈবাল, শেওলা, ছত্রাক? না, তোরা ছত্রাক, তোরা শৈবাল, তোরা শেওলা, তোরা পাকিস্তানের বীজ, তোরা রাজাকার, তোরা দেশদ্রোহী, তোরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছিস। তোরা পশ্চিমা দালাল, তোরা পশ্চিমা প্রভুদের কাছে প্রতিনিয়ত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকিস। বাংলাদেশের মানুষ কি বুঝে না? বাংলাদেশের মানুষ কি দেখে না? 100 দিনে তোদের সফলতা কি? কি করেছিস বাংলাদেশের মানুষের জন্য? বলতে পারবি? একটা উদাহরণ দিতে পারবি? পারবি না। কাউকে তুই তুকারি করা মোটেও ঠিক না, বাট এই যে ক্যারেক্টার, একে তুই বলাটা আই থিঙ্ক বাজে কিছু না, মন্দ কোনো কিছু না। আপনারা মেবি এটা মানেন বা বিশ্বাস করেন। সুতরাং যারা ভেবেছিল রিফর্ম আওয়ামী লীগ, তাদের আশায় ঘুরে বালি। যারা ভেবেছিল শেখ হাসিনার রাজনীতি শেষ, তাদের আশায় ঘুরে বালি। যারা ভাবছে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগের নাম দিয়ে, তাদের আশায়ও ঘুরে বালি হবে। যারা ভাবছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না, তাদের আশায়ও ঘুরে বালি হবে। খুব শীঘ্রই আপনারা দেখবেন। আবারও বলছি, বাংলাদেশ আওয়ামী লীগ জলে ভাসা কোনো পদ্ম না। বাংলাদেশের জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশে মাথা উঁচু করে বঙ্গবন্ধু কন্যা ফিরে আসবেন এবং আজ বলে গেলাম, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রাইম মিনিস্টার আবারও হবেন এবং বাংলাদেশটাকে স্থিতিশীল বানিয়ে, বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক করে, বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে চাঙ্গা করে, বাংলাদেশের চিকিৎসা খাত চাঙ্গা করে, বাংলাদেশের শিক্ষা খাতকে উজ্জ্বল করে তিনি সসম্মানে অবসরে যাবেন। মাথায় রাখবেন। সংবিধানের সঙ্গে এর কোনো যেহেতু সম্পর্ক নাই, নিশ্চিত থাকা যায় শেখ হাসিনা দেশে ফিরলে কিংবা যে কোনো রাজনৈতিক পালাবদলে, যে পালাবদল নিশ্চিতভাবেই ঘটবে বলে আমরা যারা বাংলাদেশের রাজনীতি, বিশ্ব রাজনীতির দিকে নজর রাখি, নিশ্চিতভাবেই জানি যে এই দিন নয়, তারা জানি যে যখন পালাবদল ঘটবে তখন এই ইউনূস সরকার থেকে শুরু করে এই তারেক রহমান সরকার পর্যন্ত সকলেই বাংলাদেশে অসাংবিধানিক বলে বিবেচিত হবে এবং সংবিধান অনুযায়ী অসাংবিধানিক সরকার পরিচালনা বা গঠনের শাস্তি এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক মানবজমিনের সম্পাদক এবং অত্যন্ত অভিজ্ঞ সাংবাদিক মতিউর রহমান চৌধুরী যখন শেখ হাসিনা দিল্লি বসে ঘোষণা দিয়েছেন যে তিনি দ্রুত মাথা উঁচু করে দেশে ফিরবেন,
খুব শিগগিরই প্রয়োজনে ফাঁসির রায় মাথায় নিয়েই ফিরবেন, তখনই যে আবারও শেখ হাসিনার পদত্যাগ পত্রের সন্ধানে নামলেন এবং সে নিয়ে আলাপ উস্কে দিতে একটা অনলাইন সংবাদ মাধ্যমে উপস্থিত হয়ে মতিউর রহমান চৌধুরী একটা বিস্তারিত গল্প বললেন শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে, তখনই এ বিষয়ে আমি নিশ্চিত ছিলাম যে এই পদত্যাগ পত্র বিষয়ে আলোচনাটা আপাতত থামবে না, বরং এটার আরও ডালপালা মেলবার সুযোগ ঘটবে। এবং ঘটনাটা ঘটেছে ঠিক তাই। মতিউর রহমান চৌধুরী সেই 2024-এর অক্টোবর থেকে যেই বিষয়টা বারবার বাংলাদেশে আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে চান, শেখ হাসিনা পদত্যাগ পত্র দেন নাই, কোনো পদত্যাগ পত্রের অস্তিত্ব নাই, সেটাই এ দফায় শেখ হাসিনা প্রথমবারের মতো নিজ মুখে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে পরিষ্কারভাবে বলেছেন। মতিউর রহমান চৌধুরী অবশ্য গল্পটাকে বেশ রসালো করে উপস্থিত করেছেন বটে সম্প্রতি অনলাইন সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে, যে শেখ হাসিনা নাকি 5ই আগস্ট সকালে বসে যখন গণভবনের দিকে আন্দোলনকারীরা এগিয়ে আসছিল তখন তিনি বসে 3 পাতার একটা পদত্যাগপত্র লিখেও ছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে উদ্দেশ্য করে, কিন্তু শেষ পর্যন্ত তিনি সে পদত্যাগপত্র জমা দিয়ে যেতে পারেন নাই। তিনি ভ্যানিটি ব্যাগে করে সেই পদত্যাগপত্র দিল্লিতে সঙ্গে নিয়ে গেছেন। মোদ্দা কথা, শেখ হাসিনার পদত্যাগপত্র বাংলাদেশে নাই, সেটা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছেও জমা পড়ে নাই। শেখ হাসিনাকে যখন পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় দৈনিক এই সময় একটা দীর্ঘ সাক্ষাৎকারে এই প্রশ্নটি করেছেন যে বাংলাদেশের শীর্ষস্থানীয় সম্পাদক তো এমন একটা তথ্য দিয়েছেন, তখন শেখ হাসিনা সুস্পষ্টভাবে জানিয়েছেন যে ওই সময়ে তার পক্ষে পদত্যাগপত্র লেখার সময়টুকুও পাওয়া সম্ভব হয় নাই, কিন্তু সেদিন যে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে আসেন নাই শেখ হাসিনা, সেটা তিনি নিজেই নিজ মুখে নিশ্চিত করেছেন। শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে কথাটা এতটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, চাঞ্চল্যকর হয়ে উঠল কেন এখন? দেখেন, 2024-এর অক্টোবরে মতিউর রহমান চৌধুরী যখন প্রথম বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সরাসরি সাক্ষাৎকার নিয়ে মানবজমিনের রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে এই খবরটি ছেপেছিলেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে জমাও পড়ে নাই, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু চোখেও দেখেন নাই, তখন তা নিয়ে এমনই আলোড়ন উঠেছিল যে এই হাসনাত আবদুল্লাহরা সহ 2024-এর আন্দোলনকারী তরুণেরা তখন বঙ্গভবন ঘেরাও করে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল রাষ্ট্রপতির পদত্যাগের। কারণ শেখ হাসিনার পদত্যাগপত্র না থাকার প্রধান অর্থটা হচ্ছে যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যা যা ঘটেছে এসবই অসাংবিধানিকভাবে ঘটেছে এবং সংবিধানের সঙ্গে এর কোনো যেহেতু সম্পর্ক নাই, নিশ্চিত থাকা যায় শেখ হাসিনা দেশে ফিরলে কিংবা যে কোনো রাজনৈতিক পালাবদলে, যে পালাবদল নিশ্চিতভাবেই ঘটবে বলে আমরা যারা বাংলাদেশের রাজনীতি, বিশ্ব রাজনীতির দিকে নজর রাখি, নিশ্চিতভাবেই জানি যে এই দিন নয়, তারা জানি যে যখন পালাবদল ঘটবে তখন এই ইউনূস সরকার থেকে শুরু করে এই তারেক রহমান সরকার পর্যন্ত সকলেই বাংলাদেশে অসাংবিধানিক বলে বিবেচিত হবে এবং সংবিধান অনুযায়ী অসাংবিধানিক সরকার পরিচালনা বা গঠনের শাস্তি এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এ অবস্থায় শেখ হাসিনা এই যে পদত্যাগপত্র দেই নাই, এই কথাটা এখন পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমের সামনে বললেন, সেটা এখন গুরুত্বহীন মনে হতে পারে বা মনে হতে পারে যে এটাতে কি বা আসে যায়, মূল কথা শেখ হাসিনা তো দেশত্যাগ করেছেন, তখন সেই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মতিউর রহমান চৌধুরী অভিজ্ঞ সাংবাদিক, তিনি জানেন রাষ্ট্রপতির মুখ দিয়ে ওই কথাটা বলিয়ে দেওয়া যে শুধু তিনি নন তাই নয়, আসলে কেউই পদত্যাগপত্র দেখেন নাই, সেটা কতটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। 2024-এর অক্টোবরে জনতার চোখে রাষ্ট্রপতির যে সাক্ষাৎকারটা ছেপেছিলেন মতিউর রহমান চৌধুরী, সেখানে রাষ্ট্রপতি স্পষ্টভাবে তো বলেনি আমার কাছে শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নাই। তারপর তিনি এ কথাটাও সেখানে বলেন যে যখন
তার সঙ্গে দেখা করতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার বঙ্গভবনে এলেন 2024-এর 5ই আগস্টের তারিখে, তখন তিনি তাকেও জিজ্ঞেস করেছিলেন, মানে সেনাপ্রধান ওয়াকারকেও জিজ্ঞেস করেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা, এবং তিনি একই জবাব দিয়েছিলেন যে শুনেছি তিনি পদত্যাগ করেছেন, মনে হয় সে সময় পাননি জানানোর। শেখ হাসিনা এই সময়ে যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেটার সঙ্গে রাষ্ট্রপতির কথা হুবহু মিলে যায়। শেখ হাসিনা বলছেন যে 2024-এর 5ই আগস্ট যে অবস্থা হয়েছিল, সরকারি বাড়ি গণভবনের দিকে যখন আন্দোলনকারীরা এগিয়ে আসছে বলে তিনি জানতে পারেন, তখন প্রাণ বাঁচাতে আধা ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে তাকে প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবন ছাড়তে হয়েছিল। সেজন্য পদত্যাগ করার সময় বা সুযোগ তিনি পান নাই, এমনকি তিনি যে দেশ ছাড়বেন সেটাও ঠিক হয়েছিল একেবারে শেষ মুহূর্তে। আপনাদেরকে আমি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাক্ষাৎকারে শুনিয়েছি। তিনি আমার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বর্ণনা করেছিলেন যে যখন শেখ হাসিনা হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়েছেন, এই স্ক্রল টেলিভিশনে যাচ্ছে, তখন তিনি সেনাপ্রধানের সঙ্গে, রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে একত্রে বসে আছেন সেনা দপ্তরে, সদর দপ্তরে, সেনাপ্রধানের দপ্তরে, এবং তখন সেনাপ্রধানের একজন সহকর্মী এসে তাকে জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী চলে গেছেন, এবং তখন তারা স্ক্রলের দিকে তাকিয়ে এ খবর জানতে পারেন। জিএম কাদের নিশ্চিত করেছিলেন যে সেনাপ্রধান সে খবর তখন জানতেন না। যেভাবে শেখ হাসিনা বর্ণনা করেছেন তাতে ওই সূত্রগুলো মিলে যায় যে একদিকে সেনাপ্রধান তখন পর্যন্ত শেখ হাসিনাকে আশ্বস্ত করে যাচ্ছেন যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে রয়েছে, অন্যদিকে উত্তরা সহ ঢাকায় ঢোকার বিভিন্ন প্রবেশ মুখে তিনি সেনা প্রহরা শিথিল করে আন্দোলনকারীদের ঢুকতে দিতে নির্দেশ দিচ্ছেন, গণভবনের দিকে ধেয়ে আসছে আন্দোলনকারীরা, আর অন্যদিকে শেখ হাসিনাকে তার নিরাপত্তা রক্ষায় নিয়োজিত যে বাহিনীগুলো, এসএসএফ, প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট, তাদের দায়িত্বে যেই কর্মকর্তারা নিয়োজিত ছিলেন তারা হেলিকপ্টারে ওঠান গণভবন সংলগ্ন জায়গা থেকে, এবং তারপর সামরিক বিমানে করে দিল্লি পৌঁছে দেন। এই সময় পত্রিকায় শেখ হাসিনার এই সাক্ষাৎকারে তিনি বলেন যে আমি টুঙ্গিপাড়ায় যাব বলে প্রস্তুতি নিয়েছিলাম, প্রকৃতপক্ষে আমি জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি। তাহলে শেখ হাসিনার এই পুরো নিরাপত্তা ব্যবস্থা যে ভেঙে পড়ল, শেখ হাসিনাকে সাংবিধানিকভাবে যে পদত্যাগের সুযোগটুকুও দেওয়া হলো না, এবং তাকে যে শেষ পর্যন্ত টুঙ্গিপাড়ায়ও যেতে দেওয়া হলো না, বরং অন্য একটি দেশে নিয়ে যাওয়া হলো, সেগুলো কাদের ব্যবস্থাপনায় কিংবা কাদের উদ্যোগে ঘটেছে সে সম্পর্কে নিশ্চয়ই আরও বিস্তারিত বেরিয়ে আসবে, এবং আরও নিশ্চয়ই জানা যাবে যে কোন মুহূর্তে শেখ হাসিনা বুঝতে পারলেন যে যারা তাকে আশ্বস্ত করছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ, তাদের কথায় আর ভরসা রাখা চলে না, বরং শেখ হাসিনা এবং শেখ রেহানাকে প্রাণ বাঁচাতে অন্য একটি পক্ষের ওপর ভরসা করে দেশত্যাগ করতে হলো। শেখ হাসিনা এই সাক্ষাৎকারটিতে, এই সময়ের সঙ্গে সাক্ষাৎকারে পরিষ্কারভাবে বলেছেন যে আমাকে দেশ ছেড়ে চলে আসতে হবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য, তাদের উন্নত জীবন নিশ্চিত করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি। তাদের লাশ বানিয়ে ক্ষমতায় টিকে থাকার চিন্তা আমার কখনো ছিল না। 5ই আগস্ট কোনো স্বাভাবিক দিন ছিল না। সেদিন বাংলাদেশকে একটি ভয়াবহ সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, গণভবনের দিকে উন্মত্ত জনতা অগ্রসর হচ্ছিল, রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা চলছিল, পুলিশ প্রশাসন, নিরাপত্তা কাঠামো সহ সব জায়গায় চাপ, বিভ্রান্তি এবং পরিকল্পিত, খুবই লক্ষণীয় শব্দ, পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হয়েছিল। শেখ হাসিনা বলেছেন তিনি এবং তার বোন শেখ রেহানা, তাদেরকে হত্যার জন্যই আন্দোলনকারীরা গণভবনের মুখে আক্রমণের জন্য এগিয়ে আসছিল। তার কথায় আমার নিরাপত্তা নিয়ে সকলে খুব উদ্বিগ্ন ছিল। আন্দোলনকারীরা রেহানা এবং আমাকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে গণভবন আক্রমণ করতে এসেছিল। তাদের অনেকের বক্তব্যে এ কথা পরে উঠেও এসেছে যে লাশ ফেললে সরকার পড়ে যাবে, এবং শেখ হাসিনা বলেছেন যে এজন্য ভুয়া আইডি কার্ড বানিয়ে গণভবনের ভেতরে পর্যন্ত লোক নিয়ে আসা হয়েছিল। এ কথা আন্দোলনের সমন্বয়কেরাই স্বীকার করেছে। হাসিনা বলেছেন
সেই অল্প সময়ে বসে বসে পদত্যাগপত্র লেখার সময়ও তার ছিল না, কিন্তু তিনি এটাও মনে করিয়েছেন সংবিধান অনুযায়ী স্বহস্তে লিখিত পদত্যাগপত্র প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে। শুধুই কি সেটাই এই তারেক রহমান সরকার পর্যন্ত সরকারগুলোকে অসাংবিধানিক এবং অবৈধ সরকারে পরিণত করে? বাংলাদেশের সংবিধান অনুযায়ী, মানে যে সংবিধান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নাকি টিকিয়ে রেখেছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বদান্যতায় বলে সাক্ষাৎকার দিয়েছেন, সে সংবিধান অনুযায়ী সংবিধান ভেঙে দিতেও হবে এবং প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতিরেকে সংসদও যেহেতু ভেঙে দেওয়ার কোনো সুযোগ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নাই, তাহলে সংসদ ভেঙে গেছে এই সূত্র ধরে এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এই কথা বলে তিনি সুপ্রিম কোর্টে 106 অনুচ্ছেদ অনুসারে যে রেফারেন্স নিয়ে এলেন এবং তার ভিত্তিতে যে ইউনূস সরকার গঠন করলেন, সেটা সম্পূর্ণত অবৈধ হয়ে পড়ে। শেষ হয় না আসলে অসাংবিধানিক পদক্ষেপ। এরই মাধ্যমে বাংলাদেশের সংবিধানে কথাও খুবই সুস্পষ্টভাবে লেখা আছে যে কোনো কারণে সংসদ ভেঙে দিতে হলে তার 90 দিনের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। এরপর প্রায় 2 বছর যে একটা অসাংবিধানিক সরকার বাংলাদেশে ক্ষমতায় থেকে গেল এবং তারপর যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনটিতেও যেহেতু আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হলো না, আওয়ামী লীগের ওপর অবৈধ ইউনূস সরকারের, অসাংবিধানিক ইউনূস সরকারের আরোপিত নিষেধাজ্ঞা বহাল শুধু রইল না, সে সংসদে এখন তার আইন পাশ করা হচ্ছে, তাতে এই সম্ভাবনাগুলো আরো গুরুতর হয়ে উঠছে। যখন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, তখন বাংলাদেশের আদালতে এই সরকারগুলোর বৈধতা নিশ্চিতভাবে চ্যালেঞ্জ হবে। বাংলাদেশে এর আগেও কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দেশেই ডক্ট্রিন অফ নেসেসিটির বরাত দিয়ে সামরিক শাসনকে বৈধ করার চেষ্টা হয়েছে, কিন্তু এরপর বৈধ নির্বাচিত সরকারের আমলে আবার আদালত ওই সরকারের গঠনগুলোকেও অবৈধ, অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছে। কাজেই যখন রাজনীতিতে বড় ধরনের পালাবদল ঘটবে, তখন নিশ্চিতভাবেই যে শেখ হাসিনার পদত্যাগপত্র না থাকার এই বাস্তবতা 2024-এর আগস্টের পর থেকে ঘটনাবলীকে অন্যভাবে ব্যাখ্যা করবে, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। রাষ্ট্রপতির পাশাপাশি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেন নাই, কিন্তু এই দুজনই জনগণের সামনে জাতির উদ্দেশ্যে তাদের বক্তব্যে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তেমনি সেই পদত্যাগপত্র আছে, এর ভিত্তিতে এরপর যা যা ঘটনা ঘটেছে সেগুলোর জন্য হয়তো এসব ব্যক্তিবর্গকে জবাবদিহিতার আওতায় আসতে হতে পারে।